হ্যালো এভরিওয়ান অ্যান্ড উই আর ব্যাক। আমরা চলে এসেছি আবার নতুন আইপিএল মানে আইপিএল 2024-এর খেলা নিয়ে। লাস্ট আমরা করেছিলাম ওয়ার্ল্ড কাপ এবং আমরা সবাই জানি ওয়ার্ল্ড কাপের ফাইনাল কি হয়েছিল। ওয়ার্ল্ড কাপের ফাইনালের পর আমরা বেসিক্যালি একটা মানে বলতে পারো যে একটা মানে গভীর নিরাশায় একটা অবসাদে চলে গেছিলাম। তারপরে অনেক নিজেকে আবার জড়টড়ো করে আমরা চলে এসেছি সেম, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমাদের। তার জন্য কোনো স্পন্সর আমাদের কেউ করছে না। এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের যে ভিডিও কলটা আমরা করছি তার ব্যাকগ্রাউন্ড। আমাদের নিজেদের কোনো ব্যাকগ্রাউন্ডগত চেঞ্জ হয়নি। এবং আমার সাথে রয়েছে আমার বন্ধু সুরজিৎ। প্রথমে সুরজিৎকে ওয়েলকাম। এবং ডেফিনেটলি এই শোটার জন্য যে বিশাল মাত্রায় লোক অপেক্ষা করে থাকতো সেই একজন আমাদের বন্ধু সুচেতনা। ওর বেসিক্যালি বিশাল একটা ইচ্ছা ছিল যে এই শোটা আবার হোক, তো সেই একজনের কথা ভেবে আমরা আবার শোটা শুরু করলাম। আশা করি তার থেকে বেশি লোকই দেখবে। তো প্রথমেই বলে দিচ্ছি, দেখো এবং ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে আইপিএল এর টিম প্রিভিউ। প্রথম যে কথাটা আমি সুরজিৎকে একটু জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এইবারের আইপিএল মানে আগের বারের আইপিএল আমরা ডেফিনেটলি দেখেছিলাম যে সিএসকে ফাইনাল জিতলো এবং সিএসকে জেতার পরে এম এস ধোনিকে জিজ্ঞেস করা হলো যে এটাই কি লাস্ট কিনা, এবং সে বললো না, আরেকটা আইপিএল খেলতে চাইছে। তো আমি একটা প্রথম যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে এই আইপিএল থেকে তুই কি এক্সপেক্ট করছিস? মানে এক্সপেক্ট বলতে কি, এক্সপেক্ট মানে উনি খেলা ছাড়ছে কি? ডেফিনেটলি সেটা তো নয়, সেটা তো হচ্ছে না। সিএসকে মানে সিএসকে পার্সপেক্টিভে ওভারঅল মানে আমি বলছি আগের আইপিএলটা যথেষ্ট কম্পিটিটিভ ছিল, ভালো ছিল। ডেফিনেটলি হ্যাঁ, মানে আমরা বেসিক্যালি কেকেআর এর ফ্যান, তো ডেফিনেটলি সেই জায়গা থেকে খুব একটা ভালো যায়নি, বাট সিএসকে জিতেছে। তো এই আইপিএলটা তুই কতটা এক্সপেক্ট করছিস, কতটা ইন্টারেস্টিং, কতটা কি বৃত্তান্ত? এবং ইন্ডিভিজুয়ালি আমরা দেখলাম 25 কোটির একটা প্লেয়ার এবার বিক্রি হলো। ওভারঅল একটা বল আইপিএল নিয়ে তুই কি কিরকম এক্সপেক্ট করছিস? না, প্রত্যেক বছরই আইপিএল নিয়ে একটা তো হাইপ থাকেই। তো এবার দেখতে গেলে সেই হাইপটা অতটা ফিল হচ্ছে না, কারণ আইপিএল এর পরেই একটা ওয়ার্ল্ড কাপ আছে টি-20। তো আমার মনে হচ্ছে আইপিএল এবারে ব্যাকফুটে থাকবে যতক্ষণ না ভোটের সমস্ত কিছু হয়ে যাচ্ছে। ভোটের পর আবার যখন সেকেন্ড ফেজে স্টার্ট হবে তখন মনে হচ্ছে উন্মাদনাটা ফিরবে আইপিএল এর। বাট প্রথম ফেজে আমার মনে হচ্ছে না খুব একটা হাইপ থাকবে আইপিএল এর। ওকে, ঠিক আছে, এটা একটা বিষয় হতে পারে। তো আইপিএল এবার আমরা যেটা বেসিক্যালি ডিসাইড করেছি টিম প্রিভিউ নিয়ে, তা সেটা হচ্ছে যে যেভাবে খেলা হবে সেভাবে আমরা টিম প্রিভিউটা করব। তো ফার্স্ট ম্যাচ যেটা মানে আমরা ডিসাইড করেছি যে দুদিন এই এপিসোডটা করব, মানে বুধবার এবং বৃহস্পতিবার দুদিন। তো বৃহস্পতিবার মানে আজকে প্রথম 5টা টিমের ডিসকাশন করবো এবং পরের দিন অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার 5টা টিম। তো আমরা টিমটা এইভাবে ডিসাইড করেছি যেভাবে ম্যাচ হবে সেভাবে করবো। তো ফার্স্ট ম্যাচ অর্থাৎ শুক্রবার 22 তারিখ থেকে আইপিএল শুরু হচ্ছে এবং ফার্স্ট ম্যাচ হচ্ছে সিএসকে ভার্সেস আরসিবি। তো ফার্স্ট আমি সিএসকে টিমটা নিয়ে তোকে জিজ্ঞেস করবো সুরজিৎ, সিএসকে এই মুহূর্তে সিএসকে টিমটাকে তুই কিভাবে দেখছিস এবং কতটা তোর মানে কি মনে হচ্ছে সিএসকে টিমটা? এই মুহূর্তে স্ক্রিনেও রয়েছে, দর্শকরাও সিএসকে টিমটা দেখতে পাচ্ছে। তো সিএসকে টিমটা নিয়ে একটু বল তোর কিরকম লাগছে ফার্স্ট ইমপ্রেশন। সিএসকে মানে আমি যবে থেকে আইপিএল মানে যবে থেকে স্টার্ট হয়েছে 2007 থেকে বোধহয়, আর তো তবে থেকে আমার সিএসকে ওয়ান অফ দ্য ফেভারিট টিম ছিল, কারণ ওরা বরাবরই একটা খুব ভালো দল গঠন করে এবং সেটাই মেনটেন করে। ওরা খুব একটা যে নিজেদের প্যাটার্ন ব্রেক করে তা নয়, ওরা বরাবরই একটা সেম প্লেয়ারদের ওরা ব্যাক করে। তারা যদি ফেলিয়ারও হয় সিজনে তার সত্ত্বেও ওরা সেই প্লেয়ারকে ব্যাক করে। তো এটা আমার সিএসকের খুব ভালো একটা টিম ম্যানেজমেন্টের লাগে। আর আমার টিম বলতে দেখ, যখন ওয়ার্ল্ড কাপ হলো টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে, আমার ডেভন কনওয়ের খেলা খুব ভালো লেগেছে। সে আছে তোর আমরা স্যাটনারকে দেখেছি খুব ভালো বল করতে এবং ব্যাটিং করতে। তো স্যাটনারও এই টিমের একটা ওয়ান অফ দ্য মেন প্লেয়ার। বাট আমার যেটা মনে হয়েছে যে সিএসকে একটু হলেও পেস বোলিংয়ের দিকে একটু হলেও নিজেদের অতটাও স্ট্রং আমার মনে হয় না। ওদের পেস বোলিং ডিপার্টমেন্ট ওখানে একটু হলেও ওদের ল্যাক করার চান্স আছে। বাট ওদের যেটা প্রধান অস্ত্র, একমাত্র অস্ত্র, সেটা হচ্ছে এম এস ধোনি। এবার এম এস ধোনি আমরা আগের বারে দেখেছি, এম এস ধোনি নিজের ব্যাটিং অর্ডারে একটু ওপরের দিকে উঠে এসে একটা হিট করার চেষ্টা মানে করেছে, কারণ ধোনির আজ যাই হোক 40 ইয়ার্স হয়ে গেছে, 40+ এবারে আমরা ধোনির থেকে সেই ফর্ম তো এক্সপেক্ট করতে পারি না, বাট অ্যাজ এ ক্যাপ্টেন
ধোনি এখনো সেই আগের জায়গাতেই আছে, না তো আগের বারের আইপিএল হতো না। ওকে, আচ্ছা, এবার আমার কতগুলো বক্তব্য যেটা আমার মনে হচ্ছে, প্রথমত হচ্ছে আমি টিমটাকেও দেখছি, MS ধোনি ঠিক আছে ক্যাপ্টেন, বাট আমার কোথাও গিয়ে যেটা মনে হচ্ছে যে এই গোটা টিমটার মধ্যে তোর কি কোথাও একটা মনে হচ্ছে যে এতদিন তুই যদি দেখিস ইন্ডিয়ান কোর যেটা আমাদের সিএসকে থাকতো সেটা কিন্তু খুব স্ট্রং থাকতো, মানে যখন ধর ধোনি খেলছে, রায়না খেলছে, জাদেজা খেলছে, ওদিকে অশ্বিন খেলছে, হ্যাঁ, মানে এখন তুই যদি ওভারঅল দেখিস, আমি MS ধোনি দেখ, MS ধোনি ডেফিনেটলি MS ধোনির একটা হিউজ লেগাসি আছে, আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু খুব ক্রিকেটিং পার্সপেক্টিভ যদি দেখিস MS ধোনি কিন্তু এই মুহূর্তে মানে রেগুলার ক্রিকেটের মধ্যে নেই, এটা প্রথম। এবং তুই যেটা বলছিস সেটাও একটা ব্যাপার যে 40 হয়ে যাওয়াটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আমার মনে হচ্ছে MS ধোনির সাথে যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে MS ধোনির সাথে কে, মানে আমি বলছি ধর তুই যদি ঋতুরাজ গায়কোয়াড়কে ধরিস, একমাত্র এই মুহূর্তে ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে ঋতুরাজ গায়কোয়াড়কে আমরা ধরবো। রাহানেও কিন্তু খুব রেগুলার T20-তে নেই, যদিও রাহানের একটা মানে নতুন ওকে ফর্ম দেওয়া হয়েছিল বলতে পারি, সেটা হচ্ছে যে ইয়েতে মানে ওপেন করিয়ে একটা মানে ডিস্ট্রাকটিভ একটা ওপেনার হিসাবে, যে এসে প্রথমেই কিছুটা খেলে দেওয়া, মানে 140+ ওপর স্ট্রাইক রেটে খেলা। তারপরে যদি আমি দেখি ধর রবীন্দ্র জাদেজা তো রয়েছে, কিন্তু শিবম দুবে এখন খুব রেগুলার খেলছে না। এছাড়া যাদেরকে রিটেন করছে ধর অজয় মন্ডল, আমি জানি না কে, হাঙ্গার কে, ওইটা হচ্ছে বোলার। দীপক চাহারও খুব রেগুলার এই মুহূর্তে নেই। মুকেশ চৌধুরী রয়েছে, বাট মুকেশ চৌধুরী রিসেন্টলি মানে টেস্ট ম্যাচে খেলে এসেছে, যদিও টেস্ট ম্যাচের রেজাল্ট খুব ভালো না। সিমারজিৎ সিং, তুষার দেশপান্ডে, আমি বলছি যে মানে ডেফিনেটলি দেখ সিএসকে কে নিয়ে কিছু বলা যায় না, সিএসকে যে কোনো টিম দিয়ে বার করে দিতে পারে, কিন্তু আমি বলছি যে সেই রকম কি থ্রেটনিং ইন্ডিয়ান কোর তোর মনে হচ্ছে? না, এটা তুই ঠিকই বলছিস, কারণ আমরা দেখেছি প্রত্যেকবারই আইপিএল যখন হয়েছে যে টিমের মানে কোর প্লেয়ারগুলো ইন্ডিয়ান মেন্স টিমের হয়ে মানে মেন্স 11 টিমের হয়ে খেলে, তারা অ্যাকচুয়ালি একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। তো হ্যাঁ, তো সেটা তো আমরা এখন এক্সপেক্ট করতে পারছি না, কারণ জাদেজা অ্যাকচুয়ালি খুব ভালো টেস্ট প্লেয়ার, বোলিংয়ে তো খুবই অসাধারণ, কিন্তু ওয়ান ডেও খুব অসাধারণ, কিন্তু T20-তে সেই জাদেজা আমাদের আগের জাদেজার মতো হবে কিনা সেটা আমাদের ডাউট আছে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে 2023-এ জাদেজার শটেই সিএসকে জিতেছিল, তো তো আমরা ওভাবেও জাদেজাকে ফেলে দিতে পারি না। আর শিবম দুবেও অ্যাকচুয়ালি খুব ডুবিয়াস ক্যারেক্টার, আমরা বুঝতে পারি না যে ও কবে চলবে না। তো হ্যাঁ, ইন্ডিয়ান কোর তো খুবই উইক লাগছে। আর আমি যেটা আগেও বললাম, বিশেষ করে পেস বোলিং এর সাইডে, তাও আমি বলবো ব্যাটিং সাইডে ওদের ইন্ডিয়ান কোর তাও রিপ্রেজেন্ট করে ইন্ডিয়াকে, কিন্তু বোলিং সাইডে আমি সেভাবে কাউকে দেখছি না। ওকে, তো মানে এটা আমারও এটাই বক্তব্য, ডেফিনেটলি সিএসকে এর বিষয়ে কিছু বলা যায় না, কারণ যতদিন MS ধোনি আছে ততদিন মানে হি ইজ আ ব্রিলিয়েন্ট ক্যাপ্টেন, আমরা সবাই জানি, এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। বাট তাও কোথাও কি আমার যেন মনে হচ্ছে একটু উইক। আর রিলিজ যাদের করে দিয়েছে, যেমন ধর আম্বাতি রাইডু, বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াসকে রিলিজ করে দিয়েছে, তো আমার যেটা মনে হচ্ছে যে হয়তো মানে ইভেন আমি এখানে দেখছি কাইল জেমিসন, প্রিটোরিয়াস, যারা তোর পেস বোলার মানে ওভারসিজ পেস বোলারকে রিটেন মানে ছেড়ে দিয়েছে, একমাত্র পাতিরানা ছাড়া কারোর ওপরই খুব একটা ভরসা তার মানে রাখছে না, ইন্ডিয়ান কোরের ওপরই ভরসা রাখছে, মানে মুকেশ চৌধুরী বা ধর সিমারজিৎ সিং বা ধর হাঙ্গারেকার, এদের ওপরই ভরসাটা রাখছে। তো ঠিক আছে, দেখা যাক। আরেকটা পাথিরানার উপরে একটা বক্তব্য, আমার পার্সোনালি মনে হয় যে পাথিরানা মালিঙ্গা স্টাইলে বল করে, সব ঠিক আছে, বাট কোথাও একটা কি খুব রান লিক করে, এটা আমার মনে হয়েছে, কারণ পাথিরানা আগে 2023-এ উইকেট পেয়েছে, বাট রানও খুব, ইকোনমিও খুব হাই ছিল, তো পাথিরানা একটা খুব বাজে বেট হতে পারে। ঠিক আছে, এটা একটা বক্তব্য। তুই কি টপ 4-এ সিএসকে কে দেখছিস? হ্যাঁ, অবভিয়াসলি টপ 4-এ। ওকে, আমি মানে এখনো আমি ঠিক কনফিউজ, আমি টপ 4-এ সিএসকে দেখছি কিনা, বাট হ্যাঁ সিএসকে মানে শুধুমাত্র ধোনির ক্যাপ্টেন্সির জন্য আমি সিএসকে কে একটা ডেফিনেটলি একটা এজ তো দেবো। তো এটা গেল আমাদের প্রথম টিম। সেকেন্ড টিম যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আরসিবির এই বছর শুরুটা কিন্তু খুব ভালো হয়েছে মানতে হবে, কারণ উমেন্স প্রিমিয়ার লিগে আরসিবি সেকেন্ড এডিশন অফ ওমেন্স প্রিমিয়ার লিগে আরসিবি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার স্মৃতি মান্দানাস ক্যাপ্টেন্সি, এবং স্মৃতি মান্দানা, এলিস পেরি, শ্রেয়াঙ্কা পাটিল, রেণুকা ঠাকুর, এদের মতো রিচা ঘোষ,
দারুণ দারুণ প্লেয়াররা খেলেছে এবং ওমেন্স প্রিমিয়ার লিগে ডেফিনেটলি চ্যাম্পিয়ন হচ্ছে। এটা কতটা, মানে আমি যে প্রথম প্রশ্নটা তোকে করবো সেটা হচ্ছে আরসিবি ওমেন্স প্রিমিয়ার লিগ জেতা মেন্স টিমকে প্রেসারাইজ করবে না মোটিভেট করবে? না, আমার মনে হয় মোটিভেট করবে, কারণ আচ্ছা। আরসিবি সবসময় একটা হট ফেভারিট হয়ে এসছে সমস্ত ফ্যানেদের, সেটা বিরাট কোহলি হোক, এবি ডিভিলিয়ার্স হোক, যে কোনো কারণেই হোক, হ্যাঁ, ওদের একটা লয়াল ফ্যান বেস আছে। হ্যাঁ, খুবই বড় ফ্যান বেস আছে। আর Definitely. তাদের জন্য এই ডাব্লিউপিএল জেতা আরসিবির তো একটা বিশাল বড় একটা ফ্যাক্টর। তো সেইটা আমার মনে হয় মোটিভেট করবে মেন্স টিমকে। তো এবার দেখার যে মেন্স টিম কিভাবে পারফর্ম করে। আচ্ছা, এবার আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে ডেফিনেটলি এখানেও আমাদের যে ক্যাপ্টেন সে হচ্ছে ফাফ ডুপ্লেসি। ফাফ ডুপ্লেসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, খুব রেগুলার ক্রিকেট খেলে না, ক্যাপ্টেন। এবং সেকেন্ড আমি যেটা বলবো বিরাট কোহলি, যে লাস্ট 2-2.5 মাস ক্রিকেটের বাইরে টেস্ট ম্যাচের সিরিজটা পুরো খেলেনি, 5টা টেস্ট ছিল এগেনস্ট ইংল্যান্ড, খেলেনি। তুই আমাকে একটা কথা বল যে এই দুজন ওপেনারকে তুই কতটা, মানে আমি বলতে চাইছি অফ কালার লাগতে পারে নাকি যথেষ্ট রেস্ট পেয়ে আসবে বলে অনেক বেটার লাগবে, কোনটা তোর মনে হয়? আমার মনে হয় বেটার লাগবে, কারণ এরা দুজনেই ক্লাস ব্যাটসম্যান। ওদের জন্য আমার মনে হয় এই অফটা খুব বেশি মোটিভেট করবে ভালো খেলার জন্য। তো আমার মনে হয় খুব ভালোই করবে দুজনে। ওকে, এটা গেল একটা বিষয়। এবার আমরা যদি একটু এই মুহূর্তে ব্যাঙ্গালোরের স্কোয়াডটা দেখিয়ে দিই। ব্যাঙ্গালোরের স্কোয়াডে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দিনেশ কার্তিক, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, রাজাত পাটিদার। আরেকটা কথা বল, এই রাজাত পাটিদার এর 5টা টেস্ট ম্যাচ কিন্তু খুব খারাপ গেছে। এবার রাজাত পাটিদার উইকেট কিপার। তো আমাকে একটা কথা বল যে রাজাত পাটিদার এই মুহূর্তে ওর মেন্টাল স্টেট তোর কি মনে হচ্ছে? কনফিডেন্ট নাকি মানে আন্ডার প্রেসার, কোনটা তোর মনে হচ্ছে? না, অবভিয়াসলি আন্ডার প্রেসার থাকবে, কারণ চিন্নাস্বামীতে খেলা হলে যে কোনো প্লেয়ারই আন্ডার কনফিডেন্স থাকে আমার মনে হয়। তো সেখানে তো অবভিয়াসলি আন্ডার কনফিডেন্সই থাকবে। বাট দেখার যে ও কিভাবে নিজেকে এই সেটব্যাক থেকে টেস্ট ম্যাচগুলো সেটব্যাক থেকে উঠে আসে, সেটা দেখতে হবে। আমাকে একটা কথা বল, আমি এখানে যে টিমটা দেখতে পাচ্ছি এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে স্পিন অ্যাটাকটা কিন্তু বেশ উইক লাগছে আমার। তুই যদি দেখিস হাসারাঙ্গাকে ওরা চলে গেছে, করেনি, হাসারাঙ্গা চলে গেছে, তোর স্পিনার কেদার যাদব চলে গেছে। আমি বলছি যে ইন্টারন্যাশনাল এবং নেই, তোর যুজবেন্দ্র চাহেল নেই, কতটা স্পিন উইক বলে তোর মনে হচ্ছে? না দেখ, যদি আরসিবি বেশিরভাগ ম্যাচই চিন্নাস্বামীতে গেলে, চিন্নাস্বামীতে একটা কি বলবো লেগ স্পিনারের ইম্পর্টেন্স আছে। এবার সেটাই যদি ওরা না সুযোগ নেয়, আমি জানি না, কারণ হ্যাঁ মোহাম্মদ সিরাজ আছে, আকাশদীপ আছে, দে আর ফাইন, বাট একটা লেগ স্পিনারের একটা প্রয়োজন ছিল। তো হ্যাঁ, এটা তো অভাব বোধ করবেই ওরা। বাট দেখা যাক, করণ শর্মা আমি দেখছি আছে, বাট আমি বেশি হাসারাঙ্গার উপর ডিপেন্ড হতাম দেন করণ শর্মা। আরেকটা কথা আমাকে একটু বল, সেটা হচ্ছে এখানে আমি যে মোটামুটি টিম দেখছি তাতে ধর পেস বোলারে ধর রিস টপলি, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, পেস অ্যাটাক যথেষ্ট শর্টেড লাগছে, ক্যামেরুন গ্রিন চলে এসছে। আমাকে একটা কথা যেটা বল সেটা হচ্ছে যে ফ্যাব ডুপ্লেসি ওদের খেলবে, গ্লেন ম্যাক্সওয়েলকে ওরা খেলাবে, ক্যামেরুন গ্রিনকে ওরা অনেক টাকা দিয়ে এনেছে, আমার এখন এক্সাক্ট টাকাটা মনে নেই, বাট যথেষ্ট টাকা দিয়ে এনেছে। তো ক্যামেরুন গ্রিন খেলবে, তাহলে রিস টপলির জায়গা কি হচ্ছে? মানে আমি বলছি যে যদি রিস টপলিকে খেলায় তাহলে কি কোথাও গিয়ে একটা মনে হচ্ছে না যে এদের ওই চারটে খুব স্টাক হয়ে যাবে, মানে এই চারটের বাইরে খেলাতে পারবে না, কারণ ক্যামেরুন গ্রিনকে তুই যত টাকা দিয়ে নিয়ে এসছিস, ক্যামেরুন গ্রিনকে তোকে খেলাতে হবে। ফ্যাব ডুপ্লেসি ক্যাপ্টেন খেলবে, গ্লেন ম্যাক্সওয়েল খেলবে। না, আমার রিস টপলি আর আকাশদীপকে সিমিলার টাইপ অফ বলার মনে হয়, সুইঙ্গিং অ্যাকশন। আর তো না, বাট রিস টপলির হাইট একটা ইস্যু না? এটা একটা ফ্যাক্টর, রিস টপলির হাইট খুবই ভালো। বাট হ্যাঁ, তো আমি জানি না ওরা কি ফরমেশনে যাবে, ওরা যে বলার হেভি টিম বানাবে নাকি একটা ব্যাটসম্যান রেখে ওরা এগিয়ে যাবে, সেটা একটা দেখার ব্যাপার। বাট হ্যাঁ, রিস টপলির আমার যেটা ইন্ডিয়াতে খেলতে এসেছি, মানে ইংল্যান্ডের টিমের ধর্মশালাতে যে ম্যাচটা হয়েছিল, বাংলাদেশের এগেনস্টেই বোধহয় 5 উইকেট নিয়েছিল, সুইং খুব অসাধারণ করছিল। তো এই ম্যাচে আমার খুব ভালো লেগেছিল রিস টপলিকে। বাট এবার দেখার যে কিভাবে ওরা এই জায়গাটা থেকে আসে। এক্স্যাক্টলি, আমার একটাই কথা শুধু বলার, সুরজিৎ যে কথা বললো আমি তো সে কথাতে এগ্রি করছি। আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছে যে সুয়াস প্রভুদেশাই এবং
তো ইয়েকে মানে আমি ভুলে যাচ্ছি, ওই সুরেশ প্রভু দেসাই আর হচ্ছে রাজাত পাটিদার, এই দুটো প্লেয়ারকে কিন্তু খেলতে হবে। তা না হলে কিন্তু মিডল অর্ডারটা আমার একটু উইক লাগছে, কারণ ইন কেস যদি ওপর থেকে রান শর্ট পড়ে, কারণ চিন্নাস্বামীতে আমরা জানি ভাই 250 টার্গেট করে এগোতে হবে, তা না হলে চিন্নাস্বামীতে জেতাটা মুশকিল। মানে ওভার রানে যা জেতাতে পারলে কিন্তু বোলাররা কতটা ডিপেন্ড করবে আমার জানা নেই। যাই হোক, ব্যাঙ্গালোরকে নিয়ে আমি একটা জিনিস, যেটা আমি দ্বিতীয় প্রশ্ন করবো, ব্যাঙ্গালোরকে টপ 4-এ দেখছিস? ব্যাঙ্গালোরকে দেখ, ব্যাটিং হেভি, ব্যাঙ্গালোরের অবভিয়াসলি ব্যাটিং হেভি, বাট আমার সবসময় মনে হয় ব্যাঙ্গালোর বোলিংয়ে খুবই উইকনেস আছে। ব্যাটিংয়ে 200-250 উপরে দিলেও বোলিং সেই 250 চেস করিয়ে দেবে অপোনেন্টকে। তো আমি ব্যাঙ্গালোরকে দেখছি না, টপ 4-এ দেখছি না। ওকে, ব্যাঙ্গালোরকে আমিও টপ 4-এ দেখছি, মানে আমি একটু পরে দেখছি, আমার এখন মাথায় নেই। আচ্ছা, এরপরে যে আমরা টিমটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস নিয়ে প্রচুর কথা হয়, প্রত্যেকবার পাঞ্জাব কিংস মানে একটা অদ্ভুত টিম বানায়, যে টিমটা মানে এতগুলো পয়সা বাঁচিয়ে রাখে। পাঞ্জাব কিংসকে দেখলে আমার মনে হয় হচ্ছে সেই মানে বিগ বিলিয়ন ডে সেলের মতো আর কি, যে জিনিসটা সস্তায় কিনে টিনে অনেক পয়সা টয়সা বাঁচিয়ে ফেলে। মানে এবারও যদি পাঞ্জাব কিংস এর পার্স দেখা যায়, প্রায় 30 কোটির কাছাকাছি পার্স, মানে 29 কোটির একটু বেশি পার্স রয়েছে। কিন্তু প্রত্যেকবার টিম চেঞ্জ হয়। KL রাহুলের মতো প্লেয়ার এখানে খেলেছে, ময়াঙ্ক আগরওয়ালকে ক্যাপ্টেন করা হয়েছিল, সে তারপরে ক্রিস গেল, ব্রেটলি, বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ার, বাট সেইভাবে কিছু করতে পারছেন না। এইবারের টিমটা যদি আমি একটু দেখাই, টিমটা এখন রয়েছে: শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরন সিং, হরপ্রীত ভাটিয়া, অথর্ভ তাইডে, ঋষি ধাওয়ান, স্যাম কারান, সিকান্দার রাজা। আমাকে একটা কথা বল, মানে এই টিমটা, মানে যেটা আমি প্রথম প্রশ্ন করবো, এই টিমটা কি তো থ্রেটনিং মনে হচ্ছে? আমার ক্যাপ্টেনকেই খুব একটা থ্রেটনিং লাগছে না, কারণ শিখর ধাওয়ান অ্যাজ এ ক্যাপ্টেন আমি খুব একটা ভালো হিসাবে দেখি না, কারণ শিখর ধাওয়ানের লিড করার ক্যাপাসিটি আমার মনে হয় না খুব একটা আছে। বাকি টিম খুবই ইংলিশ টিম লাগছে আমার। তোর স্যাম কারন, জনি ব্যারিস্টো, তো এটা খুবই ইংলিশ টিম। আর লিয়াম লিভিংস্টনও আছে। হ্যাঁ, লিয়াম লিভিংস্টনও আছে। তো আমার মানে ঠিক আছে, মানে যে কোনো দিনে হয়তো কোনো ভালো অপোনেন্টকে বেকায়দায় ফেলে দিতেই পারে, বাট থ্রেটনিং নয়, এটা ঠিক। হ্যাঁ, মানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এবারে মোহালিতে খেলা হচ্ছে না, পাঞ্জাবের এবার নতুন একটা গ্রাউন্ড হয়েছে, গ্রাউন্ডটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওখানে খেলাটা হবে। সো আমরা ওখানকার নেচার কেমন জানি না। আমি একটা প্রশ্ন সেটা তোকেও করবো, সেটা হচ্ছে যে কোথাও কি নেচারটা মানে মানে কেউ জানি না আমরা কেমন নেচার হবে, কেমন বিহেভ করবে, নতুন হোম গ্রাউন্ড, এটা কি পাঞ্জাবের পক্ষে যেতে পারে বলে তোর মনে হয়? মানে তোর কি মনে হচ্ছে? না, মনে হয় পক্ষে যাবে, কারণ ওরা অলরেডি হয়তো ওই গ্রাউন্ডেই প্র্যাকটিস করছে, তো ওরা পিচের ব্যাপারে বেশি ভালো জানবে, হোম কন্ডিশন ভালো ইউজ করতে পারবে। আচ্ছা, এটা একটা বিষয়। আমাকে একটা কথা বল, এখানে আমার যেটা মনে হচ্ছে যে ব্যাটিং আর বোলিং এর মধ্যে তোকে যদি আমি একটা তুল্যমূল্য বিচার করতে বলি, কোনটা তোর উইক লাগছে? মানে বোলিং এ ধর কাগিসো রাবাডার মতো বোলার রয়েছে, আর্শদীপ সিং রয়েছে, তোর রাহুল চাহের রয়েছে, লিয়াম লিভিংস্টন রয়েছে, স্যাম কারান রয়েছে। আমার তো মনে হচ্ছে ব্যাটিংটা কি তোর কম্পারেটিভলি উইক মনে হচ্ছে? হ্যাঁ, ব্যাটিং এর মিডল অর্ডার উইক হতে পারে, কারণ টপ অর্ডারে তো ভালো শিখর ধাওয়ান বেস্ট ওপেন করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ মিডল অর্ডারে একটু উইকনেস থাকতে পারে, কারণ লিভিংস্টন লোয়ার অর্ডারেই খেলবে আমার মনে হয়। হ্যাঁ, এই আরেকটা কথা আমাকে একটু বল, সেটা হচ্ছে যে রাজাপাকসাকে ছেড়ে দিয়েছে, মানে আমি বলছি যে একটা স্পিন বোলিং অলরাউন্ডারের কি তুই অভাব বোধ করছিস? কারণ স্যাম কারান, ঋষি ধাওয়ান, তোর লিয়াম লিভিংস্টনকে দিয়ে ওরা ট্রাই করতেই পারে। মানে লিয়াম লিভিংস্টনকে কি তুই স্পিনার হিসাবে সেই রেট করবি? মানে আমি বলছি সিকান্দার রাজাও রয়েছে, বাট মানে আমি সেটাই বলছি, মানে সেই রকম ভাবে রেট করা যাবে, বিশেষ করে KKR এ, মানে কলকাতার মতো যদি জায়গায় খেলতে আসে যেখানে হয়তো 3টে স্পিনার লাগতে পারে, সেখানে কি তোর সেই জায়গাটা তোর আমার মনে হয় না। যাই হোক, তো যেটা আমি প্রশ্ন করবো সেটা হচ্ছে, কি দেখছিস পাঞ্জাবকে টপ 4-এ? না না, টপ 4-এ আমিও পাঞ্জাবকে দেখছি না। সো আমাদের জন্য দুজনেই আউট। এর পরের যে টিমটা, সেই টিমটা ইজ ভেরি ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে এই টিমে ঋষভ পান্ত ইজ ব্যাক। ঋষভ পান্ত ব্যাক করছে আফটার ইনজুরি, মানে অ্যাক্সিডেন্ট, বেসিক্যালি অ্যাক্সিডেন্টের পর প্রায় 2 বছর এরিনা, মানে ক্রিকেট এরিনার বাইরে। হোম ওয়ার্ল্ড কাপ মিস করেছে, টেস্ট সিরিজ, মানে বিভিন্ন ভালো ভালো সিরিজ মিস করেছে, বাট ঋষভ পান্ত ফাইনালি ব্যাক।
আমাকে একটা কথা বল, ঋষভ পান্তের এফেক্টটা তুই কতটা ফিল করছিস? কেননা ডেভিড ওয়ার্নারকে আমরা এবারও ক্যাপ্টেন দেখছি, ঋষভ পান্ত কিন্তু ক্যাপ্টেন হচ্ছে না, ঋষভ পান্ত অ্যাজ আ প্লেয়ার খেলছে। আমি বলছি ঋষভ পান্তের অ্যাভেলেবিলিটি, যদি ওরা বলে দিয়েছে ঋষভ পান্ত খেলবে সব ঠিক আছে, বাট ঋষভ পান্তকে কি আমরা পুরো ম্যাচ দেখতে পারি নাকি ইম্প্যাক্ট সাব হিসাবে দেখবি? সেটা বলা খুব কঠিন, কারণ ঋষভ পান্ট প্রায় 1.5 বছর খেলার বাইরে। হ্যাঁ এরকম হ্যাঁ, 1.5 বছর। 1.5 বছর খেলার বাইরে, তো এটা বলা খুবই কঠিন যে ও খেলতে পারবে কি খেলতে পারবে না। আর আমরা কোনো আমার তো কোনো খবর নেই যে ও রঞ্জিও খেলেছে বলে। খেলেনি। হ্যাঁ, তো আমার মনে হয় ইম্প্যাক্ট সাব হিসেবেই খেলবেই। সেইভাবে আমার মনে হয় না ফুল ম্যাচ, যদিও বা খেলে তাহলে হয়তো পরের দিকে খেলাতে পারে, আইপিএল এর পরে সেকেন্ড ফেজে হয়তো ফুল ম্যাচ করে খেলবে। বাট ওভারঅল দিল্লি টিমটাকে কিন্তু আমার খুবই ব্যালেন্সড লাগছে। আমার মনে হয় এখনো অবধি মনে হয় আমি দিল্লি টিমটাকেই এখনো অবধি বেস্ট টিম হিসেবে দেখছি খাতায় কলমে। আমাকে একটা কথা বল, আচ্ছা এখানে মুকেশ কুমার রয়েছে, তাহলে কি আমরা দিল্লিতে অন্য মানে সিএসকে এর ক্ষেত্রে অন্য কাউকে দেখলাম? মুকেশ কুমার কোথায় আছে? ও ওখানে মুকেশ চৌধুরী ছিল। আচ্ছা, মুকেশ চৌধুরী, হ্যাঁ মুকেশ চৌধুরী ছিল, সরি এটা এখানে মুকেশ কুমার। হ্যাঁ, আচ্ছা সরি, আমি ওখানে মুকেশ কুমার হিসাবে চৌধুরীর কে বলে ফেলেছি, মুকেশ চৌধুরী ইন্ডিয়া খেলেনি, তো আমি ওটা ভুল বলেছি, আমার তখন মাথা থেকে বেরিয়ে গেছে, সেটাই আমি খটকা লাগলো। যাই হোক, আমাকে একটা কথা বল, ডেভিড ওয়ার্নার ওপেন যদি আমি ধরে নিই, ডেভিড ওয়ার্নার এবং তার সাথে পৃথ্বী শ দুজনেই ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। ডেভিড ওয়ার্নার রিসেন্টলি রিটায়ার করেছে, ডেভিড ওয়ার্নারও রিসেন্টলি খুব একটা ক্রিকেট খেলেনি। পৃথ্বী শ ইন অ্যান্ড আউট টাইপের, যদিও কয়েকটা বোধহয় টি-20 লিগ খেলেছে। ওপেনিং কতটা থ্রেটনিং দেখছিস? মানে আমরা এটুকু জানি দুজনেই ইজ ভেরি ডিস্ট্রাকটিভ প্লেয়ার, এবং মানে 10 ওভারে মানে এরা দুজন থাকলে 150 রানও করার ক্ষমতা রাখে, কিন্তু সেটা কবে হবে? মানে মানে পৃথ্বী শ আমরা জানি অনেকটাই ফাকার জামানের মতো, খেললে 25 ওভারে 200 করে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু কবে খেলবে কেউ জানে না। তুই কতটা থ্রেটনিং মনে হচ্ছে তোর এই ওপেনিং কম্বিনেশনটাকে? না, আমার খুব একটা থ্রেটিং মনে হচ্ছে না ওপেনিং কম্বিনেশন, সত্যি কথা বলতে। আচ্ছা, আমি যদি দেখি যে খুব পেস ফ্রেন্ডলি পিচ, তাহলে আমি মিচেল মার্সকে অ্যাজ এ ওপেনার হিসেবে পাঠাবো। তো হ্যাঁ, আমার খুব একটা থ্রেটনিং মনে হচ্ছে মানে না। তুই আমার বলছিস মনে যে ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শ ওপেন করবে? হ্যাঁ। আচ্ছা ওকে, হ্যাঁ ওকে। ঋষভ পান্ত, পৃথ্বী শ, অভিষেক পোরেল, অক্ষর পটেল। আমাকে একটা কথা বল, এই টিমটার মধ্যেও আমি দেখছি কুলদীপ যাদব রয়েছে। কুলদীপ যাদব তো ডেফিনেটলি, মানে এই মুহূর্তে কুলদীপ যাদব যে অ্যাটাকে রয়েছে, মানে যে ফর্মে রয়েছে, ফর্ম অফ হিজ লাইফ, একদম ফর্ম অফ হিজ লাইফ। আমি কিছু এটা নিয়ে কিছু বলারই নেই, কিন্তু তোর কি কোথাও মনে হচ্ছে যে এখানে কুলদীপ ছাড়া, কুলদীপকে সাপোর্ট করার মতো একমাত্র অক্ষর প্যাটেল ছাড়া বোধহয় কেউ নেই? হ্যাঁ, ঠিক আছে, দুটো ললিত যাদব আছে আই থিঙ্ক, ঠিকই আছে। মানে কম্পারেটিভলি কি আমার মনে হচ্ছে কম্পারেটিভলি একটা ব্যালেন্স টিম বলবি দিল্লি? হ্যাঁ, অ্যাকচুয়ালি বলবো, কারণ আমি পেসে নোকিয়া আছে, লুঙ্গি নিগিড়ি আছে, দেন খালিল আহমেদ আছে, তো পেসও খুব ভালো, দেন স্পিনও ভালো, কারণ অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব। অ্যান্ড হ্যাঁ, আমার যেটা উইকনেস মনে হচ্ছে এই টিমটার, সেটা আমার মনে হয় আগেন টপ টু মিডল অর্ডার, মনে হয় ওটা একটু উইকনেস হবে। ব্যাটিং এ বলছিস? মিডল অর্ডার? হ্যাঁ, ব্যাটিং এ টপ টু মিডল অর্ডার একটু উইকনেস হবে। লোয়ার অর্ডার আমার মনে হয় ভালো আছে ওদের, অক্ষর প্যাটেল খুব ভালো হিট করতে পারে, কিন্তু হ্যাঁ, লোয়ার, টপ অ্যান্ড মিডল অর্ডারে একটু উইকনেস আছে। বাকি টিমটা মোটামুটি ব্যালেন্সিং লাগছে। তো তুই কি বলবি, টিমটার টপ 4 এ দেখছিস? হ্যাঁ, দিল্লিকে আমি দেখছি, দিল্লিকে টপ 4 এ দেখছিস, ওকে। দিল্লিকে আমি এখন ইন অ্যান্ড আউটই মনে হচ্ছে, আই এম নট শিওর, দেখা যাক। ঠিক আছে, তো সর্বশেষ টিম যেটা নিয়ে আজকে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ফেভারিট কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। এবং কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য, আমাদের জন্য ডেফিনেটলি বিশাল গুড নিউজ যে গৌতম গম্ভীর ইজ ব্যাক। গৌতম গম্ভীর ফাইনালি, মানে প্রায় বোধহয় 5-6 বছর 7 বছর বাদে আবার ব্যাক, মানে টিমে ফেরত এসছে অ্যাজ আ কোচ বা মেন্টার, যেটাই বলা হোক। তো প্রথম যেটা জিজ্ঞেস করব তোকে সেটা হচ্ছে যে কেকেআর এ গৌতম গম্ভীর আসা, এবং আরেকটাও যেটা ঘটনা ঘটেছে যেটা আগের বারের থেকে মানে ডেফিনেটলি আলাদা, সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ারও অ্যাজ আ ক্যাপ্টেন ব্যাক করছে। শ্রেয়াস আইয়ার আগের বারে ক্যাপ্টেন্সি মানে করতে পারেনি, বাইরে ছিল। তো এই দুটো কতটা কেকেআর এর ইম্প্যাক্ট করবে বলে তোর মনে হচ্ছে? হ্যাঁ, হিউজলি ইম্প্যাক্ট করবে, কারণ আগের বার বোধহয় নীতিশ রানাই ক্যাপ্টেন ছিল কেকেআর, তার বদলে আমার মনে হয় বেশি ভালো হবে তোর যদি শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন হয়, কারণ ওর এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার ক্যাপ্টেন্সি করার। তো হ্যাঁ, এটা তো অবভিয়াসলি। আর অ্যাবাউট গৌতম গম্ভীর,
তো গৌতম গম্ভীর তো ওরই আমলে আমরা দুটো আইপিএল ট্রফি পেয়েছি, তো অবভিয়াসলি তার তো ইম্প্যাক্ট থাকবেই। আর ইভেন ওই টিমের লোকও আছে, সুনীল নারিন, রাসেল রাসেল আমার মনে রাসেলও নেই। বোধহয় আছে, রাসেলও খেলেছিল না 14তে বোধহয় রাসেল ছিল খুব সম্ভবত। আচ্ছা, মানে নারিন তো নারিন তো sure ছিল, হ্যাঁ হ্যাঁ। ওই ট্রাম্প কার্ড ছিল গম্ভীরের, সেই নারিনও আছে। তো হ্যাঁ, বেটার, আমার তো খুবই ভালো লাগছে এদের দুজনকে রেখে। আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে 3টে প্লেয়ার কেকেআর রিটেন করেছে, হর্ষিত রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী। এবার মূলত ইন্ডিয়ান কোরের ওপর কিন্তু ভরসা রেখেছে, কিন্তু তারা কিন্তু খুব একটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেনি। কতটা খেলেছে, ডেফিনেটলি ডোমেস্টিক খেলেছে। এই রিটেনশনটা নিয়ে তুই কি বলবি? কারণ লক্ষ্য করে দেখ রিলিজ কাদের কাদের করেছে, সাকিবুল হাসান, ডেভিড উইজে, তারপর তোর শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব। মানে আমি বলতে চাইছি যে মানে এটা কি তুই বলবি যে অনেক বেশি মানে সে গৌতম গম্ভীর স্টাইল অফ খেলা, যেখানে যেটা তোর মনে থাকবে রজত ভাটিয়া এই ধরনের প্লেয়ারকে মানে বেশিটা সুযোগ দেওয়া, এবং ইন্ডিয়ান কোরের ওপর ভরসা রাখা, যারা ইয়াংস্টারের উপর ভরসা রাখা, সেটা বলবি মানে গৌতম গম্ভীর ফ্রেম অফ মানে মানে ক্যাপ্টেন্সি বা যাই বল সেটা বলবি? হ্যাঁ, মেন্টারশিপ তো ওরকমই মনে হচ্ছে, যে একটু ইন্ডিয়ান কোডের ওপর ভরসা রাখা। কারণ তুই দেখবি যে টিমটার কিন্তু একটু পেস বোলিং অতটা এক্সপিরিয়েন্স নয়। স্পিনে তাও তুই বলতে পারিস নারিন আছে, বরুণ আছে, দে আর এক্সপিরিয়েন্সড, কিন্তু পেসটা একদম এক্সপিরিয়েন্স নয়। আমার কিছুটা হলো উইক লাগছে কেকেআরের পেস অ্যাটাক। সেটার একটু এফেক্ট হতে পারে ইডেনের পিচ আমরা দেখেছি একটু স্পিন সহায়ক হয়, তো সেই দিক থেকে দেখতে গেলে পেসে অত দরকার লাগে না। বাট হ্যাঁ, আমি তাও লকি ফার্গুসনকে রেখে রিটেন করার পক্ষে থাকতাম। এবার তুই লকি ফার্গুসন বললি, একটা বোলার এবারে কেকেআর মানে ইতিহাস সৃষ্টি করেছে 25 কোটি দিয়ে। এখানে আমি দেখতে পাচ্ছি না কেন আমি জানি না, মিচেল স্টার্ককে কিন্তু মিচেল স্টার্ক বোধহয় খেলছে না এবারে, সেই জন্য এখানে দেখাচ্ছে না। মিচেল স্টার্ক কি খেলছে না? মিচেল স্টার্ক কিন্তু খেলছে আমি যতদূর জানি। আমি যতদূর জানি ও বোধহয় কোনো একটা ব্যক্তিগত কারণে খেলছে না। না সেটা বোধহয় বলেছিল, কিন্তু লাস্ট অব্দি আমি যা ওদের দেখলাম, মিচেল স্টার্ক এসছে কলকাতায়, মিচেল স্টার্কের আচ্ছা। ছবি বেরিয়েছে ওদের কেকেআর এর যে ইউটিউব চ্যানেলটা আছে তাতে দেখলাম মিচেল স্টার্ক কিন্তু এসছে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা প্লেয়ারের নামও এখানে নেই, সেটা হচ্ছে ফিল সল্ট পরে অ্যাড হয়েছে, এটা আমি বলে দিচ্ছি, এটা কনফার্ম নিউজ। ফিল সল্ট পরে অ্যাড হয়েছে। আমার মনে হয় খুব সম্ভবত জেসন রয় খেলবে না, তো জেসন রয়ের জায়গায় ফিল সল্ট এসছে। ফিল সল্ট লাস্ট মোমেন্ট এসছে। আমাকে একটা কথা বল, রিঙ্কু সিং, হাউ গুড হি ইজ? দেখ, রিঙ্কু এখন খুব ভালো ফর্মে আছে। আমরা লাস্ট ইয়ারও দেখেছি ও কি করতে পারে, 5 বলে 5টা 6 মেরে পুরো ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল। ইভেন তারপরেও খুব ভালো ম্যাচ খেলেছিল, কিন্তু কেকেআর অ্যাজ এ টিম খুব একটা ভালো পারফর্ম করছিল না লাস্ট ইয়ার। যাই হোক, কিন্তু এই ইয়ারের ব্যাপারটা কিন্তু অন্যরকম হতে চলেছে, কারণ রিঙ্কু এখন ইন্টারন্যাশনালি এক্সপোজ প্লেয়ার, তো ইন্টারন্যাশনাল খেলার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেখানেও ভালো পারফর্ম করেছে, টেস্টে টি20তে ভালো পারফর্ম করেছে। তো আমি তো খুব এক্সপেক্ট করছি রিঙ্কু সিং কেমন খেলবে কেকেআরের হয়ে। তো যাই হোক, কেকেআর নিয়ে বললাম। 23 তারিখ কেকেআর এর প্রথম খেলা, ডেফিনেটলি আমাদের তো সেদিকে চোখ থাকবেই। আর কেকেআর এর ম্যাচগুলো তো আমরা ডেফিনেটলি করবো, বাকি ম্যাচগুলো কতটা করতে পারবো জানি না, টাইমের একটা ব্যাপার থাকে, কারণ রোজই খেলা থাকবে। সো যদি যতটা অ্যাভেলেবেল থাকবো ততটা ডেফিনেটলি করার চেষ্টা করবো। আশা করি এই এপিসোডটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে সকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যেরকম নর্মাল একটু করে দিও। আর টিম প্রিভিউ নিয়ে পার্ট 2 আমরা পরের দিন রিলিজ করবো, সো সেই দিকে সকলে দেখতে থাকো। আজকের মতো এইটুকুই, সবাই দেখা হবে পরের দিন, সবাই ভালো থেকো, গুড নাইট।